1996 সালের 6 সেপ্টেম্বর রাত 9টায় ইন্টারমিডিয়েটে পড়ুয়া এক তরুণ ছেলে বিটিভিতে সালমান শাহ ও শাবনূর অভিনীত তুমি আমার নামে একটি সিনেমা দেখছে। কিছুক্ষণ পর বিভিন্ন গণমাধ্যম একে একে প্রকাশ করতে শুরু করলো সালমান শাহর মৃত্যুর খবর। প্রিয় নায়কের মৃত্যুর সংবাদে ছেলেটি স্তব্ধ হয়ে যায়। সেই রাতে আর ঘুমাতে পারেনি সে। আজও প্রিয় নায়কের মৃত্যুর খবর তাকে আবেগে আপ্লুত করে তোলে। ঘটনাটা কোনো কাল্পনিক কাহিনী নয়। 80-90 দশকে যারা মোটামুটি সিনেমা দেখেছেন তাদের প্রত্যেকের কাছেই সালমান শাহ যেন এক আক্ষেপের নাম। পৃথিবীর বিভিন্ন চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে সময়ের সঙ্গে অনেক মহাতারকা এসেছেন, জনপ্রিয়তার চূড়ায় পৌঁছে আবার সময়ের স্রোতে মিলিয়ে গেছেন। কিন্তু মৃত্যুর 29 বছর পরও সালমান শাহ যেন এক অমর কিংবদন্তি। ব্যাপারটা এমন নয় যে ইন্ডাস্ট্রিতে তিনি যুগের পর যুগ রাজত্ব করেছেন, বরং মাত্র 4 বছরের ক্যারিয়ারে ঝুলিতে মাত্র 27টি সিনেমা নিয়ে কিভাবে সালমান শাহ কিংবদন্তি অভিনেতা হয়ে উঠলেন। আজকের ভিডিওতে আমরা কথা বলবো বাংলাদেশের সেই অমর কিংবদন্তি সালমান শাহকে নিয়ে, যিনি মৃত্যুর 29 বছর পরও আছেন আলোচনার কেন্দ্রবিন্দুতে। সালমান শাহ অকাল প্রয়াত এই অভিনয় শিল্পী তারকার দুটি নিয়ে উজ্জ্বল করেছিলেন চলচ্চিত্রের আকাশকে। তো সালমান শাহ বড় হতে হতে আমাদের ঢালিউড ইন্ডাস্ট্রিটাও হয়তো বলিউডের কাছাকাছি হয়ে যেত। আই বিলিভ যদি এখন সালমান শাহ বেঁচে থাকতেন তাহলে আমাদের পুরো ইন্ডাস্ট্রির চেহারা আসলে অন্যরকম। সালমান শাহ উনি সবার স্বপ্ন নায়ক। উনি এমন একজন মহানায়ক। ঢাকাই সিনেমার 90 দশকের জনপ্রিয় নায়ক সালমান শাহ। মতো স্টাইলিং এর জায়গা থেকে বা সিনেমার 80-র দশকে বিজ্ঞাপন ও মডেলিংয়ের মাধ্যমে সালমান শাহ তার ক্যারিয়ার শুরু করেন। দেখতে সুদর্শন ও ফ্যাশন সেন্স ব্যাপক ভালো হওয়ায় মডেলিংয়ে ভালোই কাজ পাচ্ছিলেন। তবে 80-এর দশকে হানিফ সংকেতের কথার কথা নামে একটি ম্যাগাজিন অনুষ্ঠানের কোনো একটি পর্বে সালমান শাহ মিউজিক ভিডিওতে অভিনয় করার সুযোগ পান। এই অনুষ্ঠানটি তখন বিটিভিতে নিয়মিত প্রচার হতো। হানিফ সংকেতের সহজাত ইত্যাদি অনুষ্ঠানের মতোই ছিল এই অনুষ্ঠানটি। সালমান শাহ সেই মিউজিক ভিডিওতে একজন সম্ভাবনাময় তরুণের ও চরিত্রে অভিনয় করেছেন, যিনি পরিবারের বিভিন্ন চাপের কারণে মাদকাসক্ত হয়ে পড়েন। যদিও সালমান শাহর আসল নাম মোহাম্মদ শাহরিয়ার ইমন চৌধুরী, কিন্তু এই মিউজিক ভিডিওতে তিনি ইমন নাম ব্যবহার করেন। নামটি ছিল তার অপূর্ব নামক এই মিউজিক ভিডিওর পর দর্শক মহলে তিনি ইমন নামে বেশ আলোচনায় আসেন। মিউজিক ভিডিওটি জনপ্রিয় হলেও ইন্ডাস্ট্রিতে অনিয়মিত হওয়ার কারণে দর্শক ধীরে ধীরে ইমনকে ভুলে যেতে শুরু করে। পরে আবার তিনি বেশ কয়েকটি টিভি বিজ্ঞাপনে কাজ করেন এবং বিভিন্ন স্টেজ শোতে মডেলিং হিসেবে অংশগ্রহণ করেন। সিনেমায় অভিনয়ের আগে তিনি বেশ কয়েকটি টিভি নাটকে অভিনয় করেছেন। 1985 সালের বিটিভি এর আকাশ ছোঁয়া নাটকের মাধ্যমে সালমান শাহ প্রথম অভিনয়ের যাত্রা শুরু করেন। এই নাটকে তার সাথে সহশিল্পী হিসেবে ডলি জহুর ছিলেন। পরে 1985 সালে পরপর দুটি নাটকে অভিনয় করেন, যেগুলোর নাম ছিল পাখি ঘরে ফিরে ও দেয়াল। বিশেষ করে 1995 সালে নয়ন নাটকটি শ্রেষ্ঠ একক নাটক হিসেবে 5 সাস পুরস্কার অর্জন করে। এছাড়াও মইনুল আহসান সাবের রচিত উপন্যাস অবলম্বনে নির্মিত নাটক পাথর সময়ে ও ইতিকথা নামক ধারাবাহিক নাটকটি বেশ জনপ্রিয়তা পায়। তবে এখনও সালমান শাহ দর্শক মহলে ইমন নামেই পরিচিত। ক্যারিয়ারে ব্রেক থ্রু সাকসেসের দেখা এখনো তিনি পাননি। 1993 সালে সোহানুর রহমান সোহান পরিচালিত কিয়ামত থেকে কিয়ামত সিনেমার মাধ্যমে তিনি সাফল্যের দেখা পান। এই সিনেমা নির্মাণের পেছনে একটি ইন্টারেস্টিং ঘটনা আছে। 1993 সালে আনন্দ মেলা প্রযোজনা প্রতিষ্ঠান 3টি হিন্দি ছবি যথাক্রমে সনম বেওয়াফা, দিল ও কিয়ামত সে কিয়ামত তকের যে কোনো একটি অফিসিয়াল রিমেক করার জন্য সোহানুর রহমান সোহানের কাছে আসেন। সোহান তখন সনম বেওয়াফা ছবির রিমেক করার কথা ভাবেন এবং এই সিনেমাটির নায়িকা হিসেবে মৌসুমীকে নির্বাচন করেন। তবে নায়ক হিসেবে কাকে নিলে ভালো হয় তা নিয়ে তিনি দ্বিধায় ভুগছিলেন। তখন খোসনুর আলমগীর ইমন নামে একটি ছেলের খোঁজ দেন। পরিচালক সোহান প্রথম দেখাতে ইমনকে পছন্দ করে ফেলেন এবং সনম বেওয়াফা ছবির জন্য প্রস্তাব দেন। ইমন প্রথমে সনম বেওয়াফায় অভিনয় করতে রাজি হলেও পরে জানতে পারেন কিয়ামত সে কিয়ামত তাক ছবির কথা। এর ফলে তিনি সেই ছবিতে অভিনয় করবেন বলে সোহানকে জোরাজোরি করেন। মূলত 1988 সালের সিনেমা কিয়ামত সে কিয়ামত তাক দুটি ভাষায় রিমেক করা হয়, একটি বাংলাদেশে, অন্যটি হচ্ছে তেলেগুতে। আমির খান এই সিনেমায় অভিনয় করার মাধ্যমে রাতারাতি সুপারস্টার হয়ে গেলেন। সালমান শাহ সোহানকে জানান তিনি ইতিমধ্যে এই সিনেমাটি 26 বার দেখেছেন। অনেক জোরাজোরির পর পরিচালক সোহান কিয়ামত সে কিয়ামত তাকে রিমেক হিসাবে কিয়ামত থেকে কিয়ামত সিনেমা বানান এবং ইমন নাম পাল্টে তার নাম রাখেন সালমান শাহ। একটা মজার বিষয় হচ্ছে সোহান মাসুদ রানাকে শাকিব খান নামে নামকরণ করেন, আবার ইমনকে সালমান শাহ নামে নাম দেন, যারা পরবর্তীতে ইন্ডাস্ট্রিতে রাজত্ব করেছে। আমাদের চ্যানেলে শাকিব খানকে নিয়ে কন্টেন্টে বিস্তর আলাপ করা হয়েছে, সময় হলে দেখে নিতে পারেন।
সে যাই হোক, এক সিনেমা দিয়ে বলিউডে আমির খান যেমন সুপারস্টার হয়ে গেলেন, ঠিক তেমনই প্রথম সিনেমা দিয়ে যেন সালমান শাহ গণমানুষের কাছে পৌঁছে গেলেন। মানুষ সালমান শাহ ও মৌসুমী জুটি পছন্দ করতে লাগলো। এর কারণে পরবর্তী 3টি সিনেমা তিনি মৌসুমীর সাথে করেছেন। ছবি 3টি হলো অন্তরে অন্তরে, স্নেহ ও দেনমোহর। শিবলি সাদিকের পরিচালনায় অন্তরে অন্তরে সিনেমা আরেক হিন্দি সিনেমা আও পেয়ার করলে অফিসিয়াল রিমেক, আবার দেনমোহর সনম বেওয়াফার অফিসিয়াল রিমেক। সালমান মৌসুমী জুটি তখন ব্যাপক জনপ্রিয়তা পায়, কিন্তু কিছু পার্সোনাল রেশারেশির কারণে এই জুটির আর কোনো কাজ দেখা যায় না। আমাদের চ্যানেলে আমরা কারো পার্সোনাল লাইফ নিয়ে কথা বলতে ইন্টারেস্টেড ফিল করি না, তবে অ্যানালাইসিসের খাতিরে একটা বিষয় লক্ষ্য করলাম, সালমান শাহর স্কুলে পরিচিত ক্লাসমেট ছিলেন মৌসুমী। সম্ভবত এই কারণেই তাদের মধ্যে কোনো একটা ঝামেলা বাঁধে। সে যাই হোক, 1994 সালে জহিরুল হক ও তাজউদ্দিন রিজভির পরিচালিত তুমি আমার সিনেমায় প্রথম সালমান শাহ ও শাবনূর জুটি অভিনয় করেন। পরিচালক জহিরুল হক সিনেমায় কিছু অংশ নির্মাণের পর মারা যান, পরে বাকিটুকু রিজভি শেষ করেন। এই সিনেমাটি সেই সময় ব্যাপক ব্যবসা সফল হয়। পরে শাবনূরের সাথে জুটি বেঁধে বিক্ষোভ, স্বপ্নের ঠিকানা, মহামিলন, বিচার হবের মতো জনপ্রিয় কাজ করেছেন। ক্যারিয়ারে সালমান শাহ 27টি সিনেমার মধ্যে 14টিই করেছেন শাবনূরের সঙ্গে। এমনকি সালমান শাবনূর জুটিকে বাংলা চলচ্চিত্রের অন্যতম সেরা জুটি হিসেবে মনে করা হয়। সালমান শাহ ক্যারিয়ারে অন্যতম সেরা কাজগুলোর মধ্যে রয়েছে সত্যের মৃত্যু নেই, বিক্ষোভ, মায়ের অধিকার। বিক্ষোভ সিনেমায় সালমান শাহ মাথায় রুমাল বেঁধেছিলেন। এই দৃশ্যে তার রুমাল বাঁধার স্টাইলটি পরবর্তীতে তরুণ সমাজে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। এছাড়াও নেপালি টুপি ও গিটার হাতে নেওয়ার মতো ফ্যাশনগুলো ভক্তমহলে অনুকরণীয় হয়। সালমান শাহ কেন এত জনপ্রিয়? এই প্রশ্নের উত্তর এক কথায় দেওয়া সম্ভব নয়। শুধু কিন্তু জনপ্রিয়ই নয়, রীতিমতো স্মরণীয়। সালমান শাহের অনেকগুলো দিক তাকে অন্যদের তুলনায় আলাদা করে। প্রথমেই বলা যাক তার অসাধারণ ব্যক্তিত্বের কথা। যখন ফার্স্ট দেখি আমির খান জুহি চাওলার সেই কেমত সে কেমত তক যখন আমি প্রথম দেখি, তখন আমি ভেবেছিলাম যে এত সুন্দর ছবিটা, যে এত ভালো লেগেছিল আমার কাছে আমির খানের অ্যাক্টিং, জুহি চাওলার অ্যাক্টিং, তার কথা বলার ধরন, বাচনভঙ্গি, এমনকি সেই সময় অন্যতম শিক্ষিত অভিনেতাদের একজন ছিলেন তিনি। ব্যাপারটা এমন নয় যে অভিনেতা হতে হলে শিক্ষিত হতে হবে, তবে শিক্ষিত হলে কথা বলার ভাবভঙ্গিতে তা প্রকাশ পায়। আপনারা চাইলে সালমান শাহর ইন্টারভিউর পাশাপাশি শাহরুখ খানের ইন্টারভিউ দেখতে পারেন। মনে হবে যেন শাহরুখ খানের পার্সোনালিটির সাথে সালমান শাহর ব্যাপক মিল রয়েছে। এমনকি 1995 সালে বলিউড বাদশা শাহরুখ খানের সাথে দেখা করতে মুম্বাইতে যান তিনি। অনেক ইন্টারভিউতে দেখলাম সালমান শাহ শাহরুখ খানের সঙ্গে একটি সিনেমায় অভিনয় করতে চেয়েছিলেন। আমার স্বপ্ন কি, আমার দ্বিতীয় ছবি ছিল তো বম্বে শাহরুখ খানের সাথে, সালমান, শাহরুখ, কাজল, শাবনূর। এইটার পরিকল্পনা সে নিজেই করেছিল। সে বোম্বেতে গিয়ে সালমানের, শাহরুখের সাথে, শাহরুখের বাসায় তার ওয়াইফ হয়ে গেছে, গিয়ে অনেক কথাবার্তা বলে ওখান থেকে আসার পরে আমাকে যখন ছবি দেখালো, ভিউকারটা দেখলাম, দেখে বল তুমি শাহরুখ খানের বাসায়? বলছে হ্যাঁ, আমি, সে আমার ভালো বন্ধু। তার সঙ্গে আপনার একটা সুখবর আছে কি, যে একটা ছবির ব্যাপারে কথা বলছি। সালমান শাহর নাম নিব আর তার ফ্যাশন সেন্সের কথা বলবো না, তা কি হয়? অনেক পরিচালক বলেছেন সিনেমার কাস্টিউম সালমান শাহ নিজেই বাছাই করতেন। এমনকি তিনি নিজের ফ্যাশন স্টাইল নিয়ে সেই সময় অনেক কনসাস ছিলেন। সেই সময় তরুণদের মধ্যে তিনি তার ফ্যাশন স্টাইলের কারণে আলোচনায় এসেছিলেন। সালমান শাহ নিজেই অনেক ইন্টারভিউতে বলেছেন তিনি প্রচুর বিদেশি সিনেমা দেখেছেন, যেটার প্রভাব তার ফ্যাশনের উপরও পড়েছিল। তার পাশাপাশি দাঁড়ালে এখনও অনেক হলিউড তারকাকে ব্যাকডেটেড মনে হয়। সিনেমা মহলে একটা কথা খুব প্রচারিত আছে, যারা দেখতে সুন্দর, মডেলিংয়ের যোগ্য, তারা অভিনয় খুব একটা ভালো করে না। তাদের অভিনয়ের মধ্যে রোবোটিক আর্টসি ভাবটা খুব বেশি দেখা যায়। কিন্তু সালমান শাহ যেন এই কথার পুরো উল্টো। তিনি তার সাবলীল অভিনয় ও মার্জিত ডায়লগ ডেলিভারির কারণে ভক্ত মহলে আজও স্মরণীয় হয়ে আছেন। সালমান শাহর অভিনয়ের দিকে লক্ষ্য করলে বোঝা যায় তিনি অভিনয়ের লেভেল খুব ভালোভাবেই বোঝেন। তার সময় কমার্শিয়াল সিনেমায় অভিনয় করা মানেই ছিল উচ্চবাচ্য করা ও হাত পা নাড়ানো, কিন্তু তার অভিনয় দেখলেই বোঝা যায় যে অভিনয়ের মাত্রা সম্পর্কে তার ব্যাপক জ্ঞান ছিল। মজার বিষয়, সালমান শাহ খুব ভালো গান গাইতে পারতেন। ছোটবেলায় ছায়ানটের পল্লী গীতিতেও তিনি শিক্ষা নিয়েছিলেন। গানের প্রতিভা তার বিফলে যায়নি। 1994 সালের ধারাবাহিক নাটক ইতিকথাতে তিনি সঙ্গীত শিল্পীর চরিত্রে অভিনয় করেছিলেন, যেখানে সালমান শাহকে হাতে একটি গিটার নিয়ে গান গাইতে দেখা যায়। এমনকি পল রবসনকে তিনি তার নিজের আইডল হিসেবে মনে করেন। এছাড়া প্রেম যুদ্ধ ছবির শুটিং সেটে তিনি গুনগুন করে গান গাইছিলেন, যা পরিচালক জীবন রহমানকে মুগ্ধ করে। মজার ছলেই জীবন রহমান তাকে সিনেমায় প্লেব্যাক সিঙ্গার হিসেবে গান গাওয়ার প্রস্তাব দেন। মাত্র 2 ঘন্টা রেকর্ডিং শেষে আহমেদ ইমতিয়াজ বুলবুলের সহযোগিতায় তিনি গান গাইলেন তুমি আমার জীবনের এক স্বপ্ন যেন।
মূলত পৃথিবীর বিভিন্ন সময়ে এমন কিছু মানুষ আসে যারা স্রোতের বিপরীতে চলতে পছন্দ করে, তাদের হাত ধরেই পৃথিবী এগিয়ে যায়। সিনেমা পাড়াও সালমান শাহ আগমন বাংলা চলচ্চিত্রকে প্রায় 2 দশক এগিয়ে দিয়েছিল, কিন্তু 1996 সালে 6 সেপ্টেম্বর তার রহস্যজনক মৃত্যু বাংলা সিনেমাকে এক ধাক্কায় নিচে নামিয়ে দেয়। আত্মহত্যা ছিল নাকি মার্ডার, এই প্রসঙ্গে কথা আজ বলবো না। কিছু সত্য উন্মোচন হয়েছে, তা আমরা সকলেই জানি। এটা কোনো কেস স্টাডি ভিডিও নয়, তাই আমরা সেই দিকে যাচ্ছি না। একটা কথা, কোনো কিছু যখন তৃপ্তি শেষের আগেই ফুরিয়ে যায় তখন সেটার জন্য আফসোস থেকে যায়। সালমান শাহ ঠিক যেন সেই আফসোসের নাম। বাংলাদেশে ব্যাপক জনপ্রিয়তা পাওয়া নায়কগুলোর মধ্যে সালমান শাহর ক্যারিয়ার সবচেয়ে ছোট, তবে এই ছোট ক্যারিয়ারে তিনি তার প্রেজেন্সের মাধ্যমে যে প্রভাব সৃষ্টি করেছেন তা তাকে অমর কিংবদন্তি হিসেবে দর্শকদের হৃদয়ে বাঁচিয়ে রেখেছে। আমাদের চ্যানেলের এই ভিডিওটিতে বাংলাদেশের কিছু মেধাবী পরিচালকদের নিয়ে কথা বলা হয়েছে, সময় হলে দেখে নিতে পারেন। লাস্ট বাট নট দ্য লিস্ট, আলোচনার আলো নিভে গেলেও আমি থাকবো তোমারই পাশে, তোমার ফিল্মমেট হয়ে।